পুলিশ স্টেশনে একটা জায়গা থাকে যেখানে সমাধান না হওয়া কেসগুলোর অসমাপ্ত কাহিনী ফাইল করা হয়ে থাকে। মার্ডার, চুরি, অপহরণ আরো অনেক আনসলভড কেস এই ফাইলগুলোতে পড়ে থাকে। কখনো অনেক দিন যাবত, কখনো অনেক মাস যাবত, তো কখনো অনেক বছর যাবত। হাতের বন্ধ মুঠোর রেখাগুলির মতো হয়ে থাকে এই আনসলভড কেস। কিন্তু এই ফাইল থাকার জায়গা কখনোই কবরস্থান নয়, এটা নিছকই একটি ওয়েটিং রুম, যেখানে ন্যায় অপেক্ষা করে থাকে যে কখন কোনো সূত্রে ভরা ট্রেন আসবে আর কখন কোনো কেস সেই ট্রেনে চড়ে বসে তার গন্তব্যে পৌঁছবে, যা আসলে আদালতের চৌকাঠ। আমরা ভাগ্য বা নিয়তির উপর ভরসা করার পক্ষপাতী নয় ঠিকই, কিন্তু কখনো কখনো এমনটাও ঘটে যে বন্ধ মুঠো খুলে দেওয়ার জন্য গোটা ব্রহ্মাণ্ড কাজে লেগে পড়ে। মোহিত, আজকে কি তুই আবার কাজে যাবি না? মোহিত, এই মোহিত, আরে 8টা বেজে গেছে, তোর চানের জল গরম করে রেখেছি, চাটা খেয়ে নিয়ে চান করে তৈরি হয়ে নে, আমি ততক্ষণ টিফিন করছি। ওঠ ওঠ। আরে মা, শরীরটা ঠিক নেই। আরে 3 দিন ধরে তুই কাজে যাচ্ছিস না, তোর শরীর খারাপ যখন ডাক্তারের কাছে যা। আরে মা, শুধু মাথাটায় ব্যথা, শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। চাটা তো খেয়ে নে বাবা। চা গরম করে আমি পরে খেয়ে নেবো, তুমি যাও না। এই নে তোর ফোন। ফোনটা আবার কাটলো ভাই। আরে কাল রাতে ওর সাথে আমার কথা হয়েছে, কালকে বললাম চল শিরডি যাই, ও বলল না, এখনো ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে তো পাচ্ছে, আমরা কি করব? কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে সত্যি ভয় পেয়ে আছে। বাস চলে এসেছে, চল। স্যার, সব শুদ্ধ প্রায় 7 থেকে 8 লাখ টাকার মাল সব লুটে নিয়ে চলে গেছে। কয়েকদিন আগে সিকিউরিটি গার্ডকে বন্দুক দিয়েছিলাম। ওই গয়নাগুলো ওরা সাথে নিয়ে গেছে, আর তোমার সিকিউরিটি গার্ডও এখন হসপিটালে। স্যার, এর থেকে বেশি আমি কি বা করতে পারতাম? সিসিটিভি লাগাতে পারতে। ওটাও লাগাবো বলে ঠিক করেছিলাম। কেন লাগাওনি? চুরি হওয়ার অপেক্ষা করছিলে? ভালো লগ্ন ঠিক করছিলে? রক্তে ক্লোরোফর্মের হাই ট্রেস পাওয়া গেছে ইন্সপেক্টর। কখন কথা বলা যাবে? আমরা ওকে 1-1.5 ঘন্টার মধ্যে ডিসচার্জ করে দেবো, তারপরে আপনারা কথা বলতে পারেন। ওকে ডিসচার্জ করবেন না, আমি কনস্টেবলকে পাঠাচ্ছি, ওর হাতে তুলে দেবেন সিকিউরিটি গার্ডকে। স্যার, এই সিকিউরিটি গার্ডের নাম বিষ্ণু। ওর কোনো পুলিশ রেকর্ড নেই, ওর জিজ্ঞাসাবাদও খুব ভালো করে করা হয়েছে। মনে হচ্ছে না এই ডাকাতিতে ওর কোনো হাত আছে। ঠিক আছে, তবুও ছেড়ে দিও না, আর একটু পেটাও ওকে, ডাবল চেক করো। স্যার, ওর বক্তব্য অনুযায়ী হামলা পেছন থেকে হয়েছে, দেখতে পাইনি কতজন ছিল। দোকানের মধ্যে যে সিসিটিভি নেই সেটাই চোরগুলো ভালো করেই জানতো, পরিষ্কার করে কাজ করেছে। এটা নতুন কোনো গ্যাং হতেই পারে না। স্যার, পুরনো গ্যাং হলে হিস্ট্রি শিটাররা বলতে পারবে। সমস্ত হিস্ট্রি শিটারদের রাউন্ড আপ করো আর খোঁচরদের কাজে লাগাও। আজ একটা ছোট দোকানে চুরি করেছে, বুঝতে পারছি না এই গ্যাংটার পরের কি প্ল্যান। এটা একটা রোজকার চেনা কেস ছিল। একটা গয়নার দোকানে লুট করা হয়েছিল, আর চোরের বিষয়ে কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। পুলিশ রুটিন মাফিক তাদের সোর্সের নেটওয়ার্ক অ্যাক্টিভেট করিয়ে দেয়, আর এর ফলে যেই খবরটি পুলিশের কাছে এলো তা পুলিশের ঘুম উড়িয়ে দিল।
ওখানে রাখ। কি গোয়েন্দাগিরি করছিস তুই? আমার ফোন তোলো না, SMS করে রিপ্লাই দাও না, কি ব্যাপার? পরিষ্কার করে বলো না, তোমার মনে কি আছে? আমার মনে আর কিচ্ছু নেই। তুমি তো একেবারেই নও। হ্যাঁ বলুন, কি দেখাই? আজকে সোনার দাম কত? 24,730 ফর 10 গ্রাম। কিনবেন না বিক্রি করবেন? বিক্রি করব, কিন্তু মেকিংয়ে কত কাটবেন? মাল নিয়ে এসছেন? আমরা দেখেই বলে দেবো। মাল তো আনিনি। ঠিক আছে, তাহলে পরে আসবো। স্যার, এক সপ্তাহে 5টা আলাদা আলাদা দোকানে সোনার দাম জিজ্ঞেস করেছে ও। ডিটেলস বল। নাম হলো বিনয় সিং। এখানে ভাবিকা কলোনি আছে টিটোয়ারাতে, ওখানে থাকে। তার পাশে একটা চিব্বার স্টিল ফ্যাক্টরি আছে, সেখানে ও কাজ করে। আর এক্ষুনি একটা জুয়েলারি দোকানে ও ঢুকেছে। স্যার, কি হচ্ছে স্যার? কি ব্যাপার? বিনয় সিং, সোনা বিক্রি করতে চাইছো? হ্যাঁ স্যার, ওই এমনি সোনার দাম জিজ্ঞেস করতে গেছিলাম। কেন জানতে চাইছো? এটার জন্য যদি দাম চাও না, প্রচুর মার খাবে। কেন স্যার, সোনার দাম জিজ্ঞেস করা কি কোনো অপরাধ? একেবারেই না। তোমার ওই সোনার আসল দাম একমাত্র আমরাই দিতে পারি। চল বল, কত সোনা আছে তোর কাছে, আর কার সোনা আছে? সাহেব, এই গয়না ওর মার, আমার শাশুড়ির সাহেব। হতে পারে, কিন্তু সেই গয়না কোথায় যেটা তোমার স্বামী বিনয় সৌরাঙ্গিনী জুয়েলার্স থেকে লুটেছিল? না না সাহেব, আমার স্বামী চোর নয়। না না স্যার, না না স্যার, আমি তো ফ্যাক্টরিতে কাজ করি স্যার, আমি চোর নয় স্যার। আপনাদের কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে ভুলটা দূর করে দে আর বলে দে, ওই রাতে কে ছিল তোর সাথে, যার সাথে মিলে তুই ওই রাতে সৌরাঙ্গিনী জুয়েলার্সটা লুটেছিলি? লুটের একটা ভাগ তোকে দিয়েছে আর তুই সেটা বেচতে চলে এসেছিস। না না স্যার, আমি এরকম কাউকে চিনি না স্যার। আমি তো আমার মায়ের গয়না বিক্রি করতে চাইছিলাম। আমার বোনের বিয়ে, বাড়িতে টাকার দরকার, আর আমি ওর জন্য নতুন গয়না বানাতে চেয়েছিলাম। সেই জন্য দাম জিজ্ঞেস করতে গেছিলাম যাতে ভালো দাম পাই। আচ্ছা, যতক্ষণ না চুরির গয়না কোথায় লুকিয়ে রেখেছে বলছে না, ততক্ষণ পেটাও ওকে, আর সেটাও খুব যত্ন সহকারে। স্যার, 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 আমি চোর নই স্যার। স্যার, 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 আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, বিনয় সিং, ওর কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড নেই। কয়েকদিনের মধ্যে বোনের বিয়েও হতে যাচ্ছে। কিন্তু ওর মুখ আর চোখ তো অন্য কথাই বলছে। এমন ভয় পাচ্ছে যেন চুরি ওই করেছে আর হাতে নাতে ধরা পড়ে গেছে। ভয় তো পেয়ে আছে স্যার, কিন্তু এই গয়না চুরির কেসটার জন্য নয় তো। স্যার, আমরা ওকে খুব রগড়েছি, তারপরে শেষে বলল ও অন্য কোনো একটা কেসের ব্যাপারে জানে। কোন কেসটা? মারবেন না স্যার, বেশ বেশ, বলছি স্যার, বলছি। আরে আগে যদি বলতিস তাহলে তোকে এত মারতাম। বল। স্যার, আমি তো এখনো বলছি স্যার, আমি কোনো চুরি করিনি। মাত্রে, এবার আসল ওষুধ শুরু করো। না না স্যার, না না স্যার, আমি তো অন্য কিছু বলতে চাইছি, আমাকে মারবেন না স্যার। কি? আর একটা ঝামেলা হয়েছিল স্যার, আমি সেটার ব্যাপারে জানি। কি বলছে ও? স্যার, 1 বছর আগে সারেঙ্গি খালেতে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছিল না? রাওয়ালুয়ারি পুলিশ স্টেশন, আমি পিএসআই বলছি। স্যার, আমি লোকেশ কথা বলছি। স্যার, আমি সারেঙ্গি খাদের কাছে আছি। ওই খাড়িতে একটা লাশ আছে, মনে হচ্ছে কোনো জায়গা থেকে ভেসে এসছে।
1 বছর আগের ব্লাইন্ড কেস, 25 থেকে 28 বছর বয়সের মেল বডি। রাইট স্যার, মে 2013 কেস। ইন্সপেক্টর, এই ছেলেটার বয়স 25 থেকে 28-এর মধ্যে। মৃত্যু কম করে 2-3 দিন আগে হয়েছে। জলের মধ্যে থাকার জন্য বডি খুব ডিকম্পোজড হয়ে গেছে। মৃত্যুর কারণ? উইন্ড পাইপ ড্যামেজ, শ্বাসরোধ করে মারা হয়েছে। তারপর মুখটা বিকৃত করা হয়েছে। সারেঙ্গি খাড়ি এলাকা থেকে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, বয়স প্রায় 25 থেকে 28-এর মধ্যে। আমি রায়গড় থেকে কনস্টেবল কথা বলছি। সমস্ত থানায় ইনফরমেশন দিয়ে দিন। কোথাও মিসিং কমপ্লেন হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। রাওয়ালবাড়ি পুলিশ স্টেশনে যে লাশটা পাওয়া গেছে তার সঙ্গে ম্যাচ করছে। আমি রাওয়ালবাড়ি পুলিশ স্টেশনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ইন্সপেক্টর, লাশ অনেক গলে গেছে। আমি এটাকে আর রাখতে পারবো না। আমার রেকমেন্ডেশন হলো তাড়াতাড়ি এটা ক্রিমেশন করা হোক। লাশটা পুড়িয়ে ফেলার 2 সপ্তাহ বাদেও আমরা কোনো লিড পাইনি। ও কি এই কেসটার ব্যাপারে কথা বলছে? এই কেসের ব্যাপারেই স্যার। গত বছর 29শে মে আপনারা একটা লাশ পেয়েছিলেন সারেঙ্গি খালেতে, যেটা শনাক্তই করা যায়নি। আমি ওই লাশটার ব্যাপারে জানি স্যার। ওই লাশটার নাম তো আমি জানি না স্যার। লাশের নাম জানিস না তুই? তাহলে জানিস কি? আমার একটা বন্ধু আছে স্যার, লাশটার খবর পড়ে খুব ভয় পেয়ে গেছিল স্যার, অনেক দিন পর্যন্ত। সারঙ্গি খাড়ি থেকে উদ্ধার হওয়া পচা গলা বেওয়ারিশ লাশের খবর পড়ে মোহিতের পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কিন্তু আরো কিছু মানুষ ছিল যারা এই খবরটি পড়েছিল। ভাই, খাদে লাশ ফেলে দিয়ে কি লাভ বলতো? লাশ তো ভেসে উঠবেই। হ্যাঁ ভাই, যারা মার্ডার করে তারা তো ভাবে পালিয়ে বেঁচে যাবে, কিন্তু এটা কখনো হয়? একটি মেয়ে ছিল যে পুরো 6 মাস ধরে সেই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, যার লাশ পুলিশ খাড়ি থেকে উদ্ধার করেছিল। तुम्ही डायल केलेला नंबर बंद आहे. The number you have called is currently switched off. অন্যদিকে ক্রাইম সিন থেকে অনেকটাই দূরে পুরো 1 বছর ধরে এক দম্পতি এই যন্ত্রণা হজম করতে পারছিল না যে তাদের জোয়ান ছেলে হঠাৎ করে কোথায় আর কেন উধাও হয়ে গেল। কিছু জানতে পারলে? কে ছিল এই মার্ডার ভিকটিম, যার বেওয়ারিশ লাশের শেষকৃত্য পুলিশ করে ফেলেছিল আর যার আইডেন্টিফিকেশন পুরো 1 বছর ধরে সম্ভব হয়নি? ভাই, তুই এগুলো কি করে করিস বলতো? তোর ভয় করে না? সত্যি বলবো, প্রথমের দিকে খুব ভয় করতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। কিন্তু তুই ভাই যদি ধরা পড়ে যাস তো? আরে সব ভাগ্যের ব্যাপার ভাই, আর ভাগ্য তারই সঙ্গ দেয় যে ঝুঁকি নিতে পারে। এখন তো আমার খুব মজা লাগে ভাই, ব্যাস একবার শুধু দেখে নিতে হবে। তারপরে চোখ যার উপরে গিয়ে আটকে যায়, মানে সে তখন ফাইনাল হয়ে যায়। আর ভিতর থেকে একটা আওয়াজ আসে, যেই যা ধরে নে। কিন্তু ভাই, যদি পাবলিকের হাতে পড়ে যাস না, তাইলে ওরা তোকে আত্মমরা করে দেবে। আরে শালা, তোদের জীবন কি খুব ভালো করে কাটছে? সব ভয়ে জীবন কাটাচ্ছিস। দেখ, তোদের এটা মানতেই হবে যে আমি মস্তিতে আছি। আজকে ওই লোকটার পকেট মেরে 1,500 পেয়েছি। কাল একটা মহিলার থেকে ঝেড়েছিলাম, মলের মধ্যে ঢুকেছিলাম। আর কত ছিল জানিস? পুরো 7,000। কি বলছিস ভাই তুই? 7,000? শালা কি করলি ভাই তুই এত টাকা দিয়ে? দারুণ, কি লাগছে অঞ্জু? কি হলো? অনেক দামি এটা, আমার ভালো লাগছে না।
আরে অবশ্যই দামি। তোমার জন্য কি সস্তা নিয়ে আসবো? আর তোমার ভালো লাগছে না কেন? এত টাকা তুমি কোথায় পেলে বিক্রম? সত্যি কথা বলবে। সত্যি বলবো? একদম সত্যি। চুরি করি। পাগল নাকি তুমি? তোমার কি মনে হয় সোনা আমি কিন্তু সত্যিই চুরি করি? কিন্তু এটা চুরি করা নয়, কষ্টের টাকা। এটা ভালো না? তাহলে চলো। একজন বিবাহিত দক্ষ চোর একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার 3 জন বন্ধুই তার সমস্ত কুকর্মের কথা জেনেও চুপ করেছিল। এদের সবার সেই বেওয়ারিশ লাশের সঙ্গে কি সম্পর্ক ছিল? 1 বছর, পুরো 1 বছর পর এই কেসের বন্ধ মুঠো অবশেষে খুলতে চলেছে। ওই 4 জনের মধ্যে তোমার বন্ধুকে? মোহিত। তোমার ওই বন্ধু মোহিত লাশের ব্যাপারে কি জানে? আর তুমি বা কি জানো? 1 বছর আগে যখন এই কাণ্ড হয়েছিল তখন আমি মোহিতের সাথে দেখা করতে ওর বাড়িতে যাই। নমস্কার আন্টি। আরে বিনয়, কেমন আছিস? আমি ভালো আন্টি। মোহিত আছে বাড়িতে? হ্যাঁ আছে, কিন্তু জানি না আজকাল ওকে কেমন যেন লাগে। কি হয়েছে রে মোহিত তোর? কাজে এলি না, 5 দিন ধরে তুই ফ্যাক্টরি যাচ্ছিস না, কি হয়েছে? আরে কি হয়েছে বল না ভাই। বেওয়ারিশ লাশ? কি ওটা বেওয়ারিশ না, আমি চিনি ওকে। তুই চিনিস একে? তুই কি করে চিনলি? কে এটা? 5 দিন ধরে আমি ঘুমাইনি ভাই, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। ওটা স্বপ্নে দেখছি, ওই সব কিছু স্বপ্নে দেখি ভাই। কি বলছিস ভাই? কি স্বপ্ন দেখিস? তুই কি করে চিনিস সেই লোকটাকে? কে কে লোকটা? তোমার এই বন্ধু মোহিত থাকে কোথায়? মোহিত ঘরে আছে? হ্যাঁ। মোহিত, দুজনকে দেখলেই সত্যিটা বদলে যাবে না। আর সত্যি এটাই যে তোমার বন্ধু আমাকে বলেছে যে 1 বছর আগে যে বেওয়ারিশ লাশটা পাওয়া গেছিল তার সম্বন্ধে তুমি জানো। দেখো, হয় তোমার বন্ধু মিথ্যে কথা বলছে, না হলে তুমি মিথ্যে কথা বলছো, অথবা তোমরা দুজনেই মিথ্যে কথা বলছো। আচ্ছা, এক কাজ করো, তোমরা কিছুদিনের জন্য এখানেই থেকে যাও, নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে আমাকে জানিয়ে দিও। আমার কোনো তাড়াতাড়ি নেই। তোমরা যদি চাও তো 2-3 জন হাবিলদারকেও পাঠিয়ে দেবো লাঠি নিয়ে। না না স্যার, স্যার এবার আমাকে যেতে দিন স্যার, আমার বোনের বিয়ে স্যার। এ মোহিত, বলে দে না ভাই, বলে দে, তোর চক্করে আমি ফেসে গেলাম পুরো। যা জানিস তুই বলেই দে না স্যারকে। মোহিত বুঝতেই পারছিল না যে তার বন্ধু বিনয় পুলিশকে 1 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়ে কেন বলেছিল। সেই কথা ঘুণাক্ষরেও টের পায়নি যে অন্য একটা কেসের কারণে এই বেওয়ারিশ লাশের কেসটা আলোয় এসে পড়েছিল। জিতেশ সোলাঙ্কি নাম ছিল ওর, যার লাশ আপনারা পেয়েছেন। লাশের মুখটা তো আমরা কাগজে ছাপাইনি, তাহলে তুই কি করে জোর দিয়ে বলতে পারছিস যে ওই লাশটা জিতেশ সোলাঙ্কিরই ছিল? মুখের ছবি আপনারা কি করে ছাপাতে পারতেন? মুখটা তো খুব খারাপ ভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল। মোহিত পাটিল, ওই মার্ডারে তুই যুক্ত ছিলি? তারপর বল। বিক্রম পকেট মারছিল, চুরি করতো, আর একদিনও ধরা পড়ে গেল। জিতেশ, একটু বেশি বকছিস তুই। এমন কি হয়েছে? কি হয়েছে? গন্ডগোল তুই করবি আর মারটা আমি খাবো কেন? আরে তোকে এমন কি মেরেছে পাবলিক? আমি তো ওখানে তোকে বাঁচাচ্ছিলাম, না হলে পাবলিক তো তোকে আর আমাকে মেরে চিড়ে ফেলতো। তো তুই পারলে আমাকে ছেড়ে পালাতিস। ঠিকই বলেছিস, এটাই করা উচিত ছিল আমার।
তোকে কতবার বলেছি এই সমস্ত ফালতু ঝামেলা চুরি জামারি আমার একদম পছন্দ নয়, ছেড়ে দে। কিন্তু না, তুই আমাকে বুঝিস না আমাদের বন্ধুত্বকে। লজ্জা হয় তোকে আমার বন্ধু তোর বলতে। যদি এত লজ্জা করে তাহলে বন্ধু তো শেষ করে দে আজকেই। তুই তোর রাস্তা, আমি আমার রাস্তায়। ইতু মাল একটা। আরে আমি তোকে এই তোদের মধ্যে বিক্রম ঠাকুর কে রে? আমি স্যার। কি হয়েছে? তুই আরে চল চল স্যার, চল চল। আরে স্যার, আরে চল। স্যার, আরে স্যার আমি কিছু স্যার, আরে হয়েছেটা কি? আমি কি স্যার কি হয়েছে কথাটা তো বলুন। স্যার, সেই রাতের আগের রাতে বিক্রম আর জিতেশ বার থেকে খেয়ে বেরিয়েছিল, আর তখন বিক্রম একটা মেয়েকে বিরক্ত করে। আরে দারুণ চলছে ভাই লাইফ। মালিক আমার কাজ নিয়ে খুব খুশি। কি বলছে জানিস? বলছে সুপারভাইজার বানিয়ে দেবে এরকম কাজ করতে থাকলে। একবার সুপারভাইজার হয়ে যাই, তারপরে তো লাইফ সেট। কি করছিস কি? আরে ছাড় না। আরে পাগল হয়ে গেছিস নাকি? চল এখান থেকে। হবে না। কিরে মেয়েদের দেখে সিটি মারছিস কেন? কি হয়েছে? কাউকে দেখে আমি সিটি মারিনি, এমনিই করছি আমি। মিথ্যে বলছে ও আমাকে দেখি সিটি মেরেছে। আমিও দেখেছি, আর তোর সিটিও শুনেছি। হিরো, আবার বাজিয়ে দেখা না, বাজা দেখি। ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। সরি সরি। আরে ওকে দেখে সিটি বাজানি তো ক্ষমা চাইবো কেন রে? একে তো সিটি মারলি, তারপরে আবার মিথ্যে কথা বলছি। বদমাশ কোথাকার। ওহো, এই যে ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে আপনাকে দেখে সিটি মেরেছি আমি? প্রথমে তুমি খারাপ ভাবে তাকাচ্ছিলে, তারপর চোখ মারলে, তারপর সিটি মারলে। এখন যখন লোক জমা হয়ে গেছে, এখন ভয় পাচ্ছ তাই না? কি হয়েছে এখানে? দেখো না দাদা, মেয়েটাকে দেখে সিটি মারছে। দাও তো দুঘা। এইসব হিরোদের না খুব তেল হয়ে গেছে। খুব তেল হয়ে গেছে না? হ্যাঁ না না দাদা, কিছু হয়নি, ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিয়েছি। কিরে, চুরির সাথে সাথে তোর অন্য রোগও লেগেছে? মেয়েদের পেছনে লাগা। দুদিন আগেই তো এসেছিলি এখানে, এখন দেখ তোর কি অবস্থা করি। আরে আমি কোনো চুরি টুরি করিনি। আরে মেয়েটাকে আমি কিছুই বলিনি। হ্যাঁ, তুই তো একদম সাধু পুরুষ। পাবলিক মিথ্যে বলছে আর তুই সত্যি বলছিস। কিন্তু স্যার, এই চুরির কথা আপনাকে কে বললো? বিক্রম প্রায় 3-4 দিন জেলে ছিল। ওর মনে হচ্ছিল জিতেশ ওর ব্যাপারে সবকিছু পুলিশকে বলে দিয়েছে। তা ওই বিক্রমের গল্প তুই কেন শোনাচ্ছিস? তুই এটা বলতে চাইছিস যে বেইমানি করেছে তাই জন্য বিক্রম জিতেশকে মার্ডার করে দিয়েছে? তুইও জড়িত আছিস না এই মার্ডারে? না 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 স্যার, আমি একদম ছিলাম না স্যার। আমি তো শুধু সেদিন সন্ধ্যা ওখানে বসেই ছিলাম। আমি তো স্যার জানতাম না ওদের দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছে। আমি তো স্যার ওই অঞ্জলির ব্যাপারেও কিছু জানতাম না স্যার। এই অঞ্জলিটা আবার কি? আর কি কথা হয়েছিল? ভাই, এই বিক্রমটা আবার কোথায় গেল? আরে কি করে বলবো, একটার সময় আসবে বলে গেল তো আমাদের। আচ্ছা, ও পার্টিটা কেন দিচ্ছে বলতো? ভর দুপুর বেলায় হোটেলের ভেতর বসে আছে। এই আমাদের বিক্রম হঠাৎ তো ভালো হয়ে গেল কি করে রে? সালা নিশ্চয়ই বিশাল বড় হাত মেরেছে, সেই জন্যই সালা পার্টি দিচ্ছে। কি বলছিস তুই? ভাই আসছে। এই যে, আরে ভাই, এই যে আমার গার্লফ্রেন্ড অঞ্জলি। আর এই তিনজন আমার খুব প্রিয় বন্ধু, মোহিত, জিতেশ আর এই মুকেশ। অঞ্জলি আর বিক্রম আগে থেকে চেনা পরিচিত ছিল, ইউপির গ্রাম থেকে। বহু বছর পরে ওদের দুজনের মুম্বাইতে দেখা হয়েছিল। স্যার, এমনিতে বিক্রম বিবাহিত ছিল, ওর বউয়ের নাম স্যার প্রীতি। তবুও স্যার ও অঞ্জলির সাথে নিজের অ্যাফেয়ার চালাচ্ছিল। মোহিত, 26শে মেয়ের সন্ধ্যাবেলায় কি হয়েছিল? সেদিন সন্ধ্যায় বিক্রম সবাইকে পার্টির জন্য ডেকেছিল। আরে ভাই, এবার তো বল, বিদেশি মাল খাওয়ানোর কারণ কি? বিশাল বড় হাত মেরেছিস? এখন আবার এটা বলিস না যে এয়ারপোর্টে ঢুকে পকেট মেরেছিস। তোদের আমার ব্যাপারে অনেক ভুল ধারণা রয়েছে। তোরা যতটা আমাকে খারাপ ভাবিস, আমি কিন্তু ততটা খারাপ নই রে। আমার মধ্যে কিন্তু সব জিনিস চেখে দেখার গুণ নেই, কিন্তু সবাই তো হয় না রে। কেউ কেউ আবার এর মধ্যে আমার নিজের জিনিসও চেখে দেখতে চায়। চেস
তুই একটা কথা বল, কার এত ক্ষমতা যে তোর মালে হাত দেবে? আর তুই আজকে পার্টি কেন দিচ্ছিস বলতো? ভালো প্রশ্ন করেছিস। আমি কেন পার্টি দিচ্ছি? আমি পার্টি এই জন্য দিচ্ছি কারণ আরে বল না কেন দিচ্ছিস পার্টি? তুই জানিস না জিতেশ, ভান করছিস। ভান করছি? আরে কি বলছিস রে ভাই? বলছিস তো তুই পুলিশকে আমার ব্যাপারে, যে আমি চুরি করি, মেয়েদের পিছনে লাগি, আরো অনেক কিছু। সেই জন্য পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল। শালা এত মার খেয়েছি না আমি, সারা জীবনের কোটা পূর্ণ হয়ে গেছে। তোর নেশা হয়ে গেছে নাকি? কি ভুলভাল বলছিস তুই? বাজে কথা আমি বলছি? আমার ব্যাপারে তুই সব পুলিশকে বলে দিয়েছিস, না হলে ওরা কি করে জানতো যে আমি কোন জায়গাতে লুকিয়ে রয়েছি? তুই তো পুলিশকে বলেছিস যে আমি চুরি করি, মেয়েদের পিছনে লাগি। যেই রাতে পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল তার আগের রাতেই ঝামেলা হয়েছিল। পাবলিক যে আমাকে মেরেছিল না জিতেশ, কিন্তু তুই যে চটটা মেরেছিস না পুলিশকে আমার ব্যাপারে বলে, এরকম কেউ করেনি আজ অব্দি। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি মানছি যে তোর এই সমস্ত চুরিচামারি করা, মেয়েদের পেছনে লাগা আমার পছন্দ নয়, কিন্তু তার মানে এটা নয় যে আমি পুলিশের কাছে গিয়ে তোর নামে বলে আসবো, বুঝেছিস? এই জিতেশ, তাহলে পুলিশ কি করে জানলো রে? তুইও আমাকে সন্দেহ করছিস? সন্দেহ না, পুরো শিওর হয়ে বলছে ও। শালা তুই তো চাস যে আমি জেলে পচে মরি। তোর রাস্তার কাঁটা না আমি, ঠিক না ভুল? শালা জানোয়ার বল। দেখ ভাইরা, এ কি উল্টোপাল্টা বলছে আমি কিছু বুঝতে পারছি না। এর নেশা হয়ে গেছে। চল উঠছি, চল। এই বস, ভয় পেয়ে গেছিস নাকি? এটা ধরা পড়ে গেছে বলে পালিয়ে যাচ্ছিস? বল না শালা সত্যিটা, সবার সামনে বল। এই সত্যিটা জানার জন্য আজকে পার্টি দিয়েছি, বুঝেছিস? কি বলতে চাস তুই? হ্যাঁ, সত্যি বলতে চাস তো? বল বল, সবার সামনে বল সত্যিটা কি। বিক্রম, পরিষ্কার করে বল না, কি বলতে চাস তুই? আমি এই আমার প্রিয় বন্ধু আর আমি রামের দোকানে চা খেতে গিয়েছিলাম, জানিস? এই জিতেশ, তোর ফোনটা দে তো, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। 1 মিনিট ভাই। শালাই আমাকে জেলে পাঠিয়েছিল, আমি তাও মেনে নিয়েছি, বন্ধুত্ব রেখেছিলাম। কিন্তু এবারও সব থেকে বড় বেইমানি করেছে, সব থেকে বড়। কি বেইমানি করেছে বল না? আমি এর ফোন থেকে আমার গার্লফ্রেন্ড অঞ্জলিকে ফোন করেছিলাম, আমার অঞ্জলিকে। তোর সাহস কি করে হলো আমার ফোনে এসএমএস পড়ার? তোকে ফোন দিয়েছিলাম কল করার জন্য, বিশ্বাস করে। বিশ্বাসের কথা? তুই বিশ্বাসের কথা বলছিস? তোর চুরি আর বিশ্বাসঘাতকতা দূরে ধরা পড়ে গেছে। তুই চক্কর চালাচ্ছিস অঞ্জলির সঙ্গে, তাই ওর নাম্বারটা তোর ফোনে শালিনীর নামে সেভ করা রয়েছে। আর মেসেজ, আর শুন, মেসেজে লেখা আছে অঞ্জু। অঞ্জু, তুমি আমার সঙ্গে মজা পেয়েছো কিনা বলো? বল না, কি মজা করেছিস তুই অঞ্জলির সঙ্গে? কি মজা করেছিস? একটা রুম দরকার ছিল। আমার অঞ্জলির সঙ্গে তুই মজা করছিস? আমার অঞ্জলি? তোর অঞ্জলি? হ্যাঁ, তোর অঞ্জলি? আর তুই কি করছিস অঞ্জলির সঙ্গে? এক তো তুই ওর সাথে মিথ্যে সম্পর্ক রেখেছিস। জিতেশ, 1 মিনিট। বিক্রম বিবাহিত কি না তারে তোর কি বে? অঞ্জলি ওর গার্লফ্রেন্ড, সোজা কথা। 1 মিনিট ভাই। বিক্রম দেখ, এটা তোর পার্সোনাল ব্যাপার, আমি মানছি, কিন্তু তুইও তো তোর বউয়ের সাথে বেইমানি করছিস, তাই না? এই তুই চুপ কর। এই তুই কার দিকে রে? কি কার দিকে ভাই? আর আমি কেন চুপ করতে যাবো বলতো? আর আমরা তো 4 জন বন্ধু, তাই না? এখন অঞ্জলি জিতেশের সাথে অ্যাফেয়ার করছে, তার তো একটাই মানে হয় ভাই, ও আর তোকে ভালোবাসে না ভাই। আর ভালোবাসার ক্ষেত্রে এই সমস্ত জবরদস্তি চলে না ভাই। বন্ধুত্বের জোর জবরদস্তি চলে। এ শালা আমার মাল নিয়ে ঘুরবে আর আমার পিছনে কাঠি করে বেড়াবে, আর আমি কি করবো? ওকে সব ক্ষমা করে দেবো? এই বিক্রম, শোন শোন, আমার অঞ্জলির সঙ্গে চক্কর চলছে, আর তুই এটাতে কিচ্ছু করতে পারবি না, বুঝেছিস? এবার তুই আমাকে গালি দে অথবা অঞ্জলিকে গালি দে, সত্যিটা হলো যে তুই প্রত্যেকটা মেয়েকেই খারাপ চোখে দেখিস। তুই কোনো ধোয়া তুলসী বাতানুস, বুঝেছিস? চলো, এক তোর পিছন থেকে ছুরি মারছিস, আবার আমাকে লেকচারও দিচ্ছিস।
পুলিশকে আমাকে ধরিয়ে দিয়ে আশ মেটানি তোর না? পুলিশ যদি তোর ওই চুরি চামানির ব্যাপারে আগে জানতে পারতো না তাহলে খুব ভালো হতো, সিধে হয়ে যেতিস তুই। তাহলে তুই মানছিস? হ্যাঁ, তুই মানছিস যে তুই পুলিশকে সব বলেছিস? বল। তোর যেটা বোঝার না তুই বুঝে নে, কিন্তু সত্যিটা হলো যে তুই কখনো অঞ্জলিকে বিয়েই করতে তুই করতি কি? তুই করতি? তুই কেন মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, এটা আমার আর অঞ্জুর ভেতরের কথা। অঞ্জু, তোর অঞ্জু, তোর অঞ্জু কবে থেকে হলো? কি করছিস? তোর অঞ্জু, বড় বড় ছোট তো আমাকে ধোকা দেওয়া। বিক্রম, বিক্রম ছেড়ে দে, বিক্রম। শেষ করে দেবো চিরদিনের মতো শালা। আমার অঞ্জলিকে তুই কেড়ে নিয়েছিস আমার থেকে। আমার অঞ্জলিকে কেড়ে নিয়েছিস তুই। জীবনের মতো অঞ্জলিকে পাওয়া জিতেশ, হে ও জিতেশ, জিতেশ, ও জিতেশ ওঠ, হে জিতেশ, জিতেশ ওঠ, জিতেশ, জিতেশ, জিতেশ ওঠ, ওঠ না, মরে গেছে শালা। জিতেশ, ভালো হয়েছে শালা মরে গেছে। এ বিক্রম শালা, কি করেছিস তুই? মরে গেছে শালা, সত্যি মরে গেছে বে। মাথা গরম হয়ে গেছিল আমার, মাথা গরম হয়ে গেছিল। তোর রাগের ফল দেখ শালা, কি করলি রে ভাই তুই? আমি কিছু বুঝতে পারছি না। যদি লাস্টে কেউ পেয়ে যায় না, আমরা সবাই ধরা পড়ে যাব। তোরা তো শালা এমনিই ধরা পড়বি। শুন রাখ তোরা, তোদের দুজনের সাথে আমি নেই, আমি তোদের সাথে নেই শালা। কোথায় আছিস? শোন, যদি কোথাও কিছু মুখ খুলিস না, তুইও সাল জেলে যাবি। তুই কাউকে কোনো কথা বলবি না। তুই এই মার্ডারে জড়িত ছিলি। আমরা 4 জন বন্ধু ছিলাম আর থাকবো। জিতেশ ভুল করে মরে গেছে। ও শালা একে মারবে বলে এখানে এসেছিল ভাই। আমাদের বন্ধু জিতেশকে মেরে ফেলেছে ভাই, এই বিক্রম শালা মেরে ফেলেছে। আমার কথা শোন, জিতেশ মরে গেছে, আমরা তো বেঁচে আছি। আমরা ধরা পড়তে পারি না, কোনোভাবেই না। সারা জীবন জেলে থাকতে চাই না রে ভাই। দেখ, আমরা তো একসাথে আছি, কিচ্ছু হবে না, বিশ্বাস কর। আর শোন, এই লাশটাও যেন কেউ খুঁজে না পায়। দেখ, আমরা যদি 3 জন ধরা পড়ে যাই না, তাহলে 3 জনের সমান শাস্তি হবে। কি শালা একই শাস্তি? এটা কোনো প্রশ্ন নাকি যে সবাই সমান ভাগ পাবে? ভাই আমি তো শালা একে আটকানোর চেষ্টা করছিলাম, আমি কেন সমান শাস্তি পাবো? এটা হবে শালা, 100 বার হবে। যদি তুই পাল্টি খেয়ে যাস না, তাহলে আমি আর বিক্রম বলবো এই মার্ডারে তুইও ছিলি, আর তোর কথা কেউ শুনবেও না। দেখ, আমরা এরকম কিছু করতে চাই না, কিন্তু তুই আমাদেরকে বাধ্য করিস না, বলে দিলাম। যেটা বললো সেটা মনে রাখবি। যদি তোর মুখ খোলে, তাহলে আমাদেরও মুখ খুলে যাবে। তারপর দেখবো তোকে কে বাঁচায়। স্যার, আমার
মুকেশের বিক্রমের সেদিন খুব খারাপ লেগেছিল সেই রাত্রে যা ঘটেছিল তার জন্য। স্যার, 1 বছর ধরে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। মুকেশ আর বিক্রম আমাকে শিরিডি যেতে বলেছিল, ওখানে ক্ষমা চাইতে। আমাকেও বলেছিল, আমি ওদের সাথে যাইনি স্যার। সেদিনের পর থেকে আমি ওদের সাথে দেখাই করিনি। আমি ওদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। সম্পর্ক ভাঙলেই আর পাপ ধুয়ে নিলেই এই কথাটা ভুলে যেও না যে ওখানে একটা খুন হয়েছিল। না 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 স্যার, আমি জিতেশকে মারিনি। আমি বিক্রমকে আটকানোর চেষ্টা করছিলাম। আমি জানতাম না স্যার বিক্রম ওকে প্রাণে মেরে ফেলবে। এই বিক্রম আর মুকেশ থাকে কোথায়? স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমি নির্দোষ স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি জিতেশকে খুন করিনি স্যার। কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, ওটা হয়ে গেছিল স্যার। মুকেশ, আমাদের মোহিত আবার মুখ খুলে দেবে না তো? সত্যি কথা বলবো ভাই, ওর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ও শরীর কিন্তু ওই রাতের থেকেও খুব খারাপ। কোথাও পাগল ঠাগল না হয়ে যায়। আমার খুব ভুল হয়ে গেছে ভাই মুকেশ, পাপ করে ফেলেছি। চল ভগবানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি। চল, বাস চলে যাবে। মোহিত পাটিল স্যার তোমাকে ডাকছেন। মোহিত, কি দরকার ছিল ভাই 1 বছর পরে পুলিশকে এইসব বলার? আমি এটা মেনে নিচ্ছি স্যার। প্রথমে আমার সম্পর্ক বিক্রমের সাথে ছিল, আর তারপরে রিতেশের সাথে। কিন্তু বিক্রম আমার সাথে এমন ব্যবহার করত যেন আমি ওর কেনা গোলাম। ও তো বিবাহিত ছিল, নিজের স্ত্রীকে ঠকাচ্ছিল। জিতেশ উধাও হয়ে গেল, 1 বছর ধরে নিখোঁজ। কখনো তুমি ভাবোনি যে কোথায় গেল, কি হয়েছে ওর সাথে, যে একবার পুলিশকে ইনফর্ম করি? স্যার, বিক্রমকে আমি অনেকবার প্রশ্ন করেছি রিতেশের সম্পর্কে, ও কোথায় আছে, কেমন আছে। কিন্তু একটা সময় ভাবলাম ও হয়তো আমাকে নিয়ে আর খুশি নয়, ভুলে গেছে আমাকে, হয়তো অন্য কাউকে পেয়ে গেছে। এজন্য আমিও ওকে ভুলে গেছি। কবে হয়েছে এটা? 1 বছর আগে। আপনাদের ছেলে গত 1 বছর ধরে নিরুদ্দেশ। আপনারা পুলিশের কাছে যাননি কেন? কোনোদিন ফোন করতো না। 2 বছর হয়ে গেল ওর মুখ দেখতে পাইনি। দেখুন, আমরা কোনো আন্দাজ পাইনি ও কে ছিল, তাই আমরা ওর সৎকার্য করতে বাধ্য হই। মোহিতকে মুক্তি দেওয়া হয়েছে আর সে এখন এই কেসের সাক্ষী হয়ে গেছে। পুলিশ বিনয় সিং এর বিরুদ্ধে গয়নার দোকানে চুরি করার কোনো প্রমাণ পায়নি, তাই তাকেও মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে সন্দেহভাজন ভাবায় জিতেশের হত্যার কেস সামনে আসে, যা সবাইকে বেশ চমকে দিয়েছিল। অনেক কেসই সমাধান না হয়ে পড়ে থাকে, দীর্ঘদিন যাবৎ নামহীনতার অন্ধকারে ডুবে থাকে, আর তারপর তথ্যের একটা কিরণ বহু বছর পর কোনো ফাইলের উপর পড়ে, আর ব্যাস, বন্ধ মুঠো খুলে যায় আর সময়ের ধুলো ঝেড়ে উঠে ন্যায় প্রার্থনা করে। একজন বন্ধুর হত্যা বাকি সমস্ত বন্ধুদের গিল্ট আর অনুশোচনার চোরাবালিতে ঠেলে দিয়েছিল। বিক্রম, যার রাগের কারণে জিতেশের হত্যা হয়েছিল, তার এই হত্যার ফলে কিছুই হাসিল হয়নি। সে শুধু এই দুর্ঘটনার পর ঈশ্বরের দরবারে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে চলেছিল। অন্যদিকে মোহিত
এই অপরাধের সাক্ষী, যাকে চুপ করে থাকার জন্য বাধ্য করা হয়েছিল, সেও 1 বছর ধরে বিবেক আর ভয়ের মাঝে ত্রিশঙ্কু অবস্থায় আটকে ছিল। আর এই সব কিছুর পরেও এই সমাধান না হওয়া কেসটা কোল্ড স্টোরেজ থেকে বাইরে বের করে সঠিক অর্থেই একটা ক্লোজার পেল, একটা সমাপ্তি পেল। শুনতে বড় অদ্ভুত লাগে, কিন্তু এটা সত্যি যে কখনো কখনো পুলিশ ইনভেস্টিগেশনের মতো সায়েন্টিফিক প্রক্রিয়াতেও ভাগ্য আর নিয়তির নিজস্ব একটা ভূমিকা আছে, যাকে অস্বীকার করা যায় না। যদিও সেই গয়নার দোকান লুট করার কেসে এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি, সেই কেসটা এখনো আনসলভড রয়েছে। কে বলতে পারে, হয়তো কোনো কেস এই কেসে আলোকপাত করবে আর অপরাধী ধরা পড়বে, ক্ষতিগ্রস্ত ন্যায় পাবে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.